এই শ্রাবণ, জলদি তোমার জামা কাপড়গুলো খুলো আর আমার জামা কাপড়গুলো পরে নাও। ধরো। আর আপনি এটা কি করতেছেন? আপনি এই কোম্পানির মালিক আর আমি কিনা এই কোম্পানির সামান্য ক্লিনার। আমার কাপড় চোপড় আপনি পরবেন? আরে বাবা, দরকার আছে বিদায় বলছি, জলদি করো ভাই। স্যার, আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনার এত দামি দামি কাপড় চোপড় সব আমার দিয়ে দিতেছেন কেন? এত বেশি কথা তোমাকে কে বলতে বলছে? তোমাকে আমি যেটা করতে বলছি সেটা করো। শোনো, আমি যেটা বলি সেটা একটু মন দিয়ে শোনো। কিছুক্ষণের মধ্যে এখানে দুজন মহিলা আসবে, হ্যাঁ? ওদের সঙ্গে একটা বিজনেস ডিল আছে। আমি চাই তুমি তাদের সঙ্গে কথা বলবে, আর ভালো কথা, তারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমি কোম্পানির বস। তাদের সঙ্গে তুমি বসের মতো ব্যবহার করবে। লুঙ্গি লুঙ্গি, জলদি জলদি। কিন্তু কিন্তু স্যার, আমি কি পারবো? আমি তো এগুলো পারুম না। আমি কি সবার লোক এত ভালো করে কথা কইতে পারুম? তোমাকে পারতেই হবে, তোমার বসের জন্য তোমাকে পারতেই হবে। আর তুমি যদি এই কাজটা করতে পারো, আমি তোমাকে খুশি হয়ে 10,000 টাকা দেবো। কি কইতেছেন স্যার? 10,000 টাকা দিবেন? স্যার, এই মুহূর্তে আমার টাকাটা খুবই প্রয়োজন। ঠিক আছে স্যার, আপনি যেহেতু কইতেছেন আমি আপনার মতো করে করার চেষ্টা করুন। জলদি কোট করো জলদি, ফাস্ট, অত সময় নেই। নামছে দাদা, এই নাম স্যার। বসে 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 পড়ো। আপনার স্যার আমি বলবো? আরে বাবা, তোমাকে বসতে বলছি, বসো। ল্যাপটপে হাত রাখো, জাস্ট টাইপিং করো, কিচ্ছু করতে হবে না, অ্যাক্টিভ করবে জাস্ট। হ্যাঁ, আচ্ছা স্যার। এক্সকিউজ মি, জি বলুন। আপনি সাজিদ স্যার? জি, আমি সাজিদ। অ্যাকচুয়ালি আজকে আপনার এই কোম্পানির সাথে আমার একটা প্রজেক্ট ডিল হওয়ার কথা ছিল, এই জন্যই আসা। ও আচ্ছা, প্রজেক্ট ডিল হওয়ার কথা ছিল। এই দেখুন তো এদের সাথে আমার মিটিং ফিক্সড হয়েছে কিনা। জি স্যার। আরে দুলাভাই যে, দুলাভাই আপনার দিন এত খারাপ হয়ে গেছে যে শেষ পর্যন্ত আপনি পিয়নের চাকরি করতেছেন? ছি দুলাভাই, ছি। স্টপ! কি হচ্ছে কি এসব? এটা আমার অফিস রুম, এটা কোনো মাসের বাজার না যে যা ইচ্ছা তাই কথা বলবেন। পার্সোনাল কথা থাকলে বাইরে গিয়ে বলুন, এখানে বলা যাবে না। কি ব্যাপার? জি স্যার। এখানে এসে এরা এত কথা বলতেছে কেন? স্যার, ওই ও হচ্ছে আমার এক্স ওয়াইফ। আসলে ওর সঙ্গে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে তো স্যার, তাই ওই বোঝেনি তো, আমার উপর অনেক রাগ, এ কারণে। তো এক্স ওয়াইফ এখানে কি করছে? বুঝলাম এখানে আসছে, এখানে এসে পার্সোনাল কথা কেন বলছে? আপনি জানেন না এটা একটা অফিস, আর অফিসে একটা রুলস আছে, এখানে যা ইচ্ছা তাই কথা বলে তো আমাদের ডিসিপ্লিন নষ্ট করে ফেলছে এরা। এত কথা বলছে কেন? সরি স্যার, আমারই ভুল হয়েছে। পার্সোনাল কথা বলে আপনার অফিসের পরিবেশ নষ্ট করা আমার উচিত হয়নি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে একটা ডিল কমপ্লিট করার কথা ছিল, রাইট? জি স্যার, আমার একটা বড় প্রজেক্ট নিয়ে আপনার সাথে ডিল হওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি সেই মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। ততক্ষণ আপনারা ওয়েটিং রুমে বসতে পারেন কিংবা এখানেও বসতে পারেন, নো প্রবলেম। জি স্যার। আর আপনি শুনুন, আমার মিটিংটা শেষ করা পর্যন্ত আপনি এখানে থাকবেন, আমার রুমটা ক্লিন করবেন, কেমন? জি স্যার। ওকে। দোলা, কেমন আছো? আমি কেমন আছি সেটা তোমার না জানলেও চলবে। বুঝতে পেরেছি, তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই না? দুলাভাই, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনি এত বড় একটা অন্যায় করার পরেও আবার আমার আপুকে জিজ্ঞেস করতেছেন আমার আপু আপনার উপর রেগে আছে কিনা? দোলা, আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে। বিশ্বাস করো দোলা, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। আমার কোনো দোষ ছিল না সেদিন। তুমি আমাকে ভুল ভেবেছো। আমার কোনো দোষ ছিল না, আমি কিছুই করি নাই, বিশ্বাস করো। দুলাভাই, আপনি এসব কি বলছেন? আমার আপু আপনাকে ভুল বুঝেছে। শুনুন দুলাভাই, আপনি আমার আপুকে ঠকিয়েছেন। আমার আপু থাকার পরেও আপনি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করেছেন। আপনি তো দেখছি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন। দেখুন দুলাভাই, একদম সাধু সাজার চেষ্টা করবেন না। আমি মোটেও সাধু সাজার চেষ্টা করছি না বৃষ্টি, বিশ্বাস করো বোন, আমি নির্দোষ। তোমরা সবাই আমাকে ভুল বুঝেছো, আমি কিচ্ছু করেছিলাম না সেদিন। কি বললা তুমি? ভুল আমরা করছি? আরে তুমি তো আমার সাথে চিট করছো, আমার সাথে প্রতারণা করেছো। যেখানে আমার ফ্যামিলি রাজিই ছিল না তোমার সাথে আমাকে বিয়ে দেওয়ার, সেখানে তোমাকে আমি ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সাথে সুখে থাকবো বলে তোমার সাথে আমি চলে এসেছি। আর সেখানে তুমি আমার সাথে চিট করে এখন তুমি বলতেছো ভুল আমি করেছি? আনিকার সাথে তোমার সেই ছবি দেখার পর কি করে আমি তোমাকে বিশ্বাস করবো বলো তো? বাই দ্য ওয়ে, যাই হয়েছে পাস্টের কথা এখানে না বলাই ভালো। কিন্তু আমি যতটুকু জানি তোমার একটা ভালো বিজনেস ছিল, তোমার এতটা অবনতি হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না, যে তুমি এখানে পিয়নের চাকরি করছো। আরে আপু আর বলো না, কথায় আছে না, কাউকে কষ্ট দিলে কেউ কখনো সুখী হতে পারে না, আল্লাহ নিজের হাতে তার বিচার করে। দুলাভাইয়েরও এরকমই হয়েছে।
তোমার অভিশাপে দুলা ভাইয়ের আজকে এই অবস্থা। হ্যাঁ রে বোন, তুই হয়তো ঠিক কথাই বলছিস। অভিশাপ, তোর বোনের অভিশাপের জন্য হয়তো আজ আমার জীবনটা এমন হয়ে গেছে। দোলা, তোমার সঙ্গে আমার যখন ভুল বোঝাবুঝি শুরু হলো, যখন তোমার সঙ্গে আমার ডিভোর্সের কথা হওয়া শুরু হলো, আমাকে ছেড়ে তুমি যখন তোমার বাবার বাড়িতে চলে গেলে, আমি না মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি জানো তো। কোনো কাজকর্মে আমি মন বসাতে পারছিলাম না, ঠিকমতো অফিসে যেতাম না, কাজ করতাম না। একের পর এক প্রজেক্ট আমার থেকে হাতছাড়া হতে শুরু করে। আমার এন্ট্রি পার্টিরা আমার থেকে অনেক এগিয়ে যায়। এক পর্যায়ে আমার অফিসের বস আমাকে সাফ সাফ জানিয়ে দেয় আমার সঙ্গে সে কোনো প্রকার ডিল করতে চায় না। আমার জব চলে যায়, বেকার হয়ে পড়ি নিমিষের মধ্যেই। আর বাকি ছিল ব্যাংক লোন। বিজনেসের ভালোর জন্য তো অনেকগুলো টাকা ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছিলাম। সেই লোনের টাকাগুলো তো শোধ করা দরকার ছিল। বাধ্য হয়ে আমার যে গাড়িটা ছিল, শখের গাড়ি, সেই গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিই। মানুষ বলে না দোলা যে এক নিমিষেই রাস্তার ফকির হয়ে যায়, আমার অবস্থা হয়ে যায় অনেকটা তেমন। কয়েক মাসের মধ্যে আমার জীবনটা কেমন জানি বদলে যেতে শুরু করলো। হয়তো সবকিছু তোমার অভিশাপের জন্যই। আজ আমার কাছে কোনো কিছু নেই জানো তো, না আছে থাকার জন্য ভালো বাড়ি। একটা টিনের বাড়িতে কোনোভাবে দিন কাটাই, মাত্র 5,000 টাকা ভাড়া দিয়ে থাকি। কোথাও কোনো চাকরি পাচ্ছিলাম না, বাধ্য হয়ে এই অফিসে আমি ক্লিনারের চাকরিটা নিয়েছি। হাজারো পেট তো চালাতে হবে। আজ সবকিছু হয়তো তোমার অভিশাপের জন্যই। ঠিক কথাই বলেছো। আমি খুব খুশি হয়েছি আপনার এই অবস্থা দেখে। আপনি আমার আপুকে যেভাবে ঠকিয়েছেন, আল্লাহ নিজের হাতে আপনাকে শাস্তি দিয়েছে। দোলা, একটা কথা বলি তোমাকে। আমি জানি না যে তুমি কোন বিশ্বাসের উপর ভিত্তি করে আমাকে ভুল বুঝলে আর আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবলে, কিন্তু তোমার কি একটাবার আমাদের পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে না দোলা? ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম, কত স্বপ্ন দেখতাম আমরা। তুমি আমাকে কথা দিয়েছিলে যতই যতই ঝড় আসুক আমাদের জীবনে, আমরা কোনোদিন একজন আরেকজনকে ছেড়ে চলে যাব না। আর সেই তুমি কি না সামান্য একটা ছবি দেখে আমাকে ভুল বুঝতে শুরু করলে, আমাকে ডিভোর্স দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে। সাজিদ, আমি বুঝতে পারছি না তুমি কোন মুখে দাঁড়িয়ে আমার সামনে কথা বলতেছো। নিজের অপরাধ ঢাকার জন্য আর কয়টা মিথ্যে কথা বলবে তুমি, যেখানে তুমি নিজে একজন অপরাধী। আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে, সেখানে এত বড় বড় কথা আমার সামনে কিভাবে বলো তুমি? তোমার কি একটু লজ্জা লাগতেছে না? অনেক সময় চোখের দেখাটাও মিথ্যা হতে পারে। আমরা খালি চোখে যেটা দেখি না, তার পেছনেও হয়তো অনেক গল্প লুকিয়ে থাকে। আমি ভেবেছিলাম এই ছবিগুলো দেখালে তুমি হয়তো আমার কাছে জিজ্ঞেস করবে যে সাজিদ সত্যিটা কি, কিন্তু না, তুমি ছবি দেখে সেটাই বিশ্বাস করলে, বাকি সবাই যেটা বিশ্বাস করলো, আর আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে। এনিওয়ে, তোমার কি একটাবার উচিত ছিল না আনিকার সঙ্গে সশরীরে দেখা করা কিংবা ওকে জিজ্ঞেস করা? বলো। বাহ দুলা ভাই বাহ, একটা নারীর সঙ্গে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি আছে আমাদের কাছে, তারপর আপনি বলতেছেন আপনি কিছুই জানেন না। আপনি তো খুব ভালো অভিনয় করেন দেখছি। এবার বুঝতে পেরেছি, তুমি কোনো কিছু যাচাই বাছাই না করে তোমার বাবা আর তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে সন্দেহ করতে শুরু করলে। তার মানে তোমার বাবা আর বোনের কথার উপর ভিত্তি করে তুমি আমাকে ডিভোর্স দিতে চেয়েছো। আজকে আমি বুঝতে পারলাম। যাই হোক, সব কিছু তো শেষ হয়ে গেছে, কিন্তু একটা বারের জন্য কি শেষ চেষ্টা করা যায় না দোলা? তুমি কি একটা বারের জন্য আনিকার সঙ্গে ফোনে কথা বলতে পারো? জাস্ট একটা বার। আমি আর কখনো তোমাকে কোনো অনুরোধ করবো না। আনিকার সাথে কথা বলে আমি কি করব? যেখানে আমার বোন, আমার বাবা আমাকে প্রমাণ দিয়েছে, সেখানে অন্য একটা মেয়ের সাথে আমি কেন কথা বলতে যাব? আমার বাবা আর বোন তো মিথ্যে কিছু বলেনি, তাই না? জাস্ট একটা বার দোলা, জাস্ট একটা বার। আমি আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, তুমি একটা বার আনিকার সঙ্গে কথা বলো প্লিজ। আরে বুঝলাম না দুলা ভাই, আপনি এক কথা কেন বারবার বলতেছেন? আনিকার সাথে কথা বললে কি হবে? আপু, কারোর সাথে কথা বলার দরকার নেই, যা বুঝা তা তো তুমি বুঝেই গেছো। দাঁড়া না, ও যখন এত করে বলছে একবার আনিকার সাথে কথা বলে দেখি। আনিকা, তুই আমাকে একটা কথা সত্যি করে বলবি, সেদিন সাজিদের সাথে তোর কি হয়েছিল? আসলে সেদিন সাজিদের কোনো দোষ ছিল না, সাজিদ নির্দোষ ছিল। আমাকে তোর বাবা আর তোর বোন টাকা দিয়ে বলেছিল আমি যেন সাজিদের কোকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিই, আর সাজিদের সাথে ঘনিষ্ঠভাবে একটা ছবি তুলে সেটা তোকে দেখায় তোদের সংসার ভাঙার জন্য। এবার বুঝলে তো
আমার কোনো দোষ ছিল না। আমি তোমাকে কথাগুলো বলার অনেক চেষ্টা করেছি, তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেও আমি তোমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছিলাম না। কথায় আছে না দোলা, একটা সত্যি ঘটনাকে তুমি যতই চেপে রাখার চেষ্টা করো, সত্যি একদিন সবার সামনে চলে আসে। দেখলে তো আজকে সত্যি তোমার সামনে চলে আসলো, কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না তোমার বোন আর তোমার বাবা মিলে কেন আমাদের সুখের সংসারটা এভাবে নষ্ট করে দিল। আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? কেন কেন বৃষ্টি, আমার এত বড় একটা ক্ষতি তোমরা কেন করলে? শোন বৃষ্টি, তোর বোন আমার মান সম্মান নষ্ট করে দিচ্ছে। আমি একজন শিল্পপতি, আমার কত বন্ধু বান্ধবের ছেলে কেউ আমেরিকায় থাকে, কেউ লন্ডনে থাকে, কেউ জাপানে থাকে, কেউ ইটালিতে থাকে। তারা তোর বোনকে বিয়ে করার জন্য কত অনুরোধ করেছে আমাকে, কিন্তু আমি রাজি না। আর তোর বোন কিনা এমন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলো যার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কিভাবে অ্যাডজাস্ট করতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আর বলো না বাবা, আপুর এই কর্মকাণ্ডের জন্য আমি নিজেই লজ্জিত। তুমি জানো বাবা, ভার্সিটির সকল বন্ধু বান্ধবরা আমাকে অপমান করে কথা বলে। তারা বলে তোরা এত বড় লোক, তোদের এত টাকা পয়সা, তারপরও তোর বোন কিনা একটা ফকিন্নিকে বিয়ে করলো। বাবা, আমার কথা হচ্ছে আপু যেহেতু ভালোবেসে বিয়ে করেছে, একটা বড় লোক টাকাওয়ালা ছেলেকে বিয়ে করতো, এরকম একটা ফকিন্নিকে বিয়ে করেছে যার জন্য লজ্জায় আমি কারোর সামনে যেতেও পারি না। তোর বোন হয়তো ভুল করেছে, কিন্তু বাবা হিসেবে আমার তো সেই ভুলটা সংশোধন করতে হবে। বাবা তুমি কি বলছো, আমি তো ঠিক বুঝতে পারলাম না। বুঝবি বুঝবি, সবই বুঝবি। ভাবছি তাহলে তাকে বাবা। বাবা তুমি কি বলছো, আমি তো ঠিক বুঝতে পারলাম না। তাহলে সব কিন্তু বাবা, তুমি যে কাজটা করতে চাচ্ছ, তোমার কি মনে হয় এতে আপুকে দুলাভাইয়ের কাছ থেকে দূরে সরানো যাবে? কাজ হবে না মানে 100% কাজ হবে। তুই শুধু আনিকার কাছ থেকে ছবিটা নিয়ে তোর বোনকে দেখাবি, তারপর কি করতে হয় সেটা আমি দেখবো। ঠিক আছে বাবা, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটাই করব। আমিও চাই আপু যেন দুলাভাইয়ের কাছ থেকে সরে যায়। ছি, ছি, ছি। এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আমারই আপন বোন, আমার জন্মদাতা পিতা আমার সাথে এমন একটা কাজ করতে পারলো। বৃষ্টি, বাবা যখন তোকে এই কাজটা করতে বললো, তুই বাবাকে একটিবারের জন্য বারণ করতে পারতি না যে বাবা আমার আপুর সংসার আমরা এইভাবে কিভাবে ভেঙে দিতে পারি? এই কাজটা করে মোটেও ঠিক হবে না। সাজিদ এমন একটা মানুষ যার কাছে আমি আমি এই এখন এই মুখ কি করে দেখাবো, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমার ভাগ্য ভালো যে এখনো আমাদের ডিভোর্স হয়নি। তুই বাবাকে বোঝাতে পারতি না? বল আমাকে, তুই বাবার সাথে কেন সঙ্গ দিতে গেলি? বাবা বললো অমনি তুইও বাবার সাথে তিলে তাল মিলালি। আসলে আপু, আমি নিজেও চাইতাম না তুমি দুলাভাইয়ের সাথে সংসার করো, কারণ দুলাভাইয়ের তো তেমন টাকা পয়সা নেই। আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে অপমান করে কথা বলতো, সবাই হাসাহাসি করতো। তাই আমি আর বাবা মিলে চেয়েছিলাম তুমি আর দুলাভাই আলাদা হয়ে যাও। আমি বুঝলাম না, কোটিপতির ছেলেকে বিয়ে করলে যে জীবনে সুখ হয়, শান্তি হয়, এই কথাটাই না মানুষ কেন বুঝে না যে না কোটিপতির ছেলেরাও নেশাখোর হতে পারে, তারা বোর গায়ে হাত তুলতে পারে। কিন্তু সাজিদ কখনো আমাকে অসম্মান করে কথা বলেনি, আমাকে সবসময় ভালোবেসে সঠিক পথটাই দেখিয়েছে। আর সেই সাজিদকে তোরা এইভাবে অপমান করবি, এইভাবে দোষারোপ করবি, এটা আমি মেনে নিতে পারছি না। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার বোন, আর বাকি কথা আমি বাবার সাথে বলবো। তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা, তোর চেহারাও আমি আর কোনোদিন দেখবো না। তোর চেহারা দেখতে আমার ঘৃণা লাগতেছে, তুই যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। দোলা, সব কিছু তো এখন স্পষ্ট হয়ে গেছে নাকি? হয়তো তোমার সঙ্গে আমার ডিভোর্সের প্রসেসিংটা চলছে, কিন্তু এখনো সব কিছু শেষ হয়ে যায়নি দোলা। আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। আর একটা বার কি আমরা এক হতে পারি না দোলা? সাজিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার বোন আর বাবার কথা বিশ্বাস করে তোমাকে অবিশ্বাস করেছি। আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, আমরা আবার আগের মতো সুখে শান্তিতে সংসার করবো। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আর তোমার এই অফিসে পিয়নের চাকরি করতে হবে না, আমার তো বিজনেস আছে, আমরা দুজনে মিলে আমাদের বিজনেস সামলাবো। দেখবে আমার সংসারটা হাসি খুশিতে ভরে যাবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দোলা, তুমি যে আমাকে এই কথাটা বললে আমি অনেক খুশি হয়েছি। তুমি একটাবার তোমার ফোনের মেইলটা চেক করো। আজকে তোমার যার সঙ্গে ডিল হওয়ার কথা ছিল, তুমি তো তার নামটা বেশ ভালো মতোই জানো। একটাবার ফুল নামটা পড়ে দেখো তো এখানে কি লেখা আছে।
মেল কেন চেক করতে হবে? একটাবার চেক করতে বলেছি, চেক করে দেখো না। মাই গড, হ্যাঁ এখানে তো সাজিদ প্রত্যয় লেখা। তুমি এই কোম্পানির মালিক, আর এই কথাটা আমি জানি না। তাহলে তুমি পিয়নের ড্রেস পরে আছো কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি দেখতে চাচ্ছিলাম আমি যে গরিব হয়ে গেছি এই কথাটা জানার পর তোমার রিয়াকশন কেমন হয়। তুমি কি আমাকে অপমান করে কথা বলো, নাকি আমার উপর তোমার আগে যে সম্মান ছিল সেই সম্মানের সহিত তুমি আমার সঙ্গে কথা বলো? কিন্তু দেখলাম না, হয়তো আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছিল এটা ঠিক, কিন্তু তোমার মনের মধ্যে কোথাও একটু হলেও আমার জন্য ভালোবাসা লুকিয়ে ছিল, সেটা তোমার ব্যবহারে স্পষ্ট। আর এই কোম্পানির মালিক আমি। সত্যি বলতে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম যে আমার জব চলে যায়, আমি মানসিকভাবে ভেঙে পড়ি, পুরোটাই মিথ্যা ছিল। বলতে পারো যে আমার অনেক উন্নতি হয় জীবনে, আস্তে আস্তে তিল তিল করে আমার ব্যবসার উন্নতি হতে থাকে, আর অবশেষে এত বড় একটা অফিসের মালিক আমি জানতাম যে তোমার কোম্পানির সঙ্গে আজকে আমার ডিল হওয়ার কথা আছে, তাই আমি আমার পিয়নকে বলেছিলাম এই নাটকটা করতে। এনিওয়ে, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, না হলে হয়তো আজকে তোমার সঙ্গে আমার এভাবে দেখা হতো না, আবার আমরা এক হওয়ার কোনো সুযোগ পেতাম না। কি বলো? হ্যাঁ সাজিদ, ঠিকই বলেছো। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে।